প্রায় আমাদের সঙ্গে একই সাথে ভোট হয়েছিল তামিলনাড়ুতে, কিন্তু ইতিমধ্যেই তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী থালাপতি বিজয় আজ আলোচনার কেন্দ্রবিন্দুতে। প্রথমত তো তার জীবন, একজন সুপারস্টার থেকে রাতারাতি রাজনৈতিক মঞ্চে এসেই সাফল্য পেয়েছেন বিজয়। তাকে আটকানোর বহু চেষ্টা করা হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত তিনি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হয়েছেন। এত বিরোধিতা, এত চারিদিক থেকে বাধা বিরোধ অতিক্রম করে মুখ্যমন্ত্রী হয়েই প্রথম ওভারেই ছক্কা হাঁকিয়েছেন বিজয়। বিজয়ের একের পর এক প্রকল্প, সেখানে সাধারণ মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, গরিব মানুষের মন কাটছে, এমনটাই বলছেন সকলেই। এমনকি মিডিয়াতেও সেটা আমরা দেখতে পাচ্ছি। কি কি প্রকল্প নিলেন বিজয় ক্ষমতায় এসেই, যেগুলো সাধারণ মানুষের এত গ্রহণযোগ্য বলে মনে হচ্ছে। আসুন সেগুলো দেখে নিই, কারণ ভেরি ইম্পর্টেন্ট আমাদের রাজ্যের জন্য। আমাদের রাজ্য নতুন সরকার এসছে, আমাদেরও এক্সপেকটেশন সেই সরকারের কাছে ঠিক অনেকটাই। তামিলনাড়ুতে সেক্ষেত্রে বিজেপিকে জায়গা না দিয়ে থালাপতি বিজয়কে যখন জায়গা দিল সেখানকার মানুষজন, কোথাও তারা কি লাভবান হলো, আমাদের সাথে তাদের পার্থক্যটা কি, আজকের এই ভিডিও সেটাই আমরা বোঝার চেষ্টা করব। আয়াম বোসের আবারও একটা নতুন ভিডিও আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি কুনাল বোস। থালাপতি বিজয় ক্ষমতায় আসার পরে সাধারণ মানুষের জন্য এমন কি কি প্রকল্প নিচ্ছেন, যে প্রকল্পগুলো সাধারণ মানুষকে বিজয়ের দিকে টেনে নিয়ে যাচ্ছে। মুখ্যমন্ত্রী হওয়ার পর তার সরকারের প্রথম দিকের সিদ্ধান্ত এবং প্রথম বাজেট ঘিরে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে একটা বিষয় নিয়ে। সেটা কি, সাধারণ মানুষের জন্য সরকার আসলে কি করছে। কারণ রাজনীতি শুধু বড় বড় বক্তৃতার বিষয় নয়। একজন সাধারণ মানুষের কাছে রাজনীতি মানে মাসের শেষে সংসার চালানো, বিদ্যুতের বিল দেওয়া, ছেলে মেয়ের পড়াশোনার খরচ জোগানো, মেয়ের বিয়ের চিন্তা করা, হাসপাতালের চিকিৎসা পাওয়া এবং রাস্তায় নিরাপদে বাড়ি ফেরা। এই জায়গা থেকেই বিজয় সরকারের প্রকল্পগুলোকে দেখতে হবে। প্রথমেই আসি 200 ইউনিট বিনামূল্যে বিদ্যুতের কথায়। একটা গরিব বা নিম্ন মধ্যবিত্ত পরিবারের কথা ভাবুন। মাসে আয় সীমিত, বাড়িতে ফ্যান চলে, আলো জ্বলে, ফ্রিজ চলে, বাচ্চা পড়াশুনো করে। মাসের শেষে যদি বিদ্যুতের বিলের একটা বড় অংশ না দিতে হয়, তাহলে সেই টাকা দিয়ে হয়তো বাজার করা যাবে, ছেলের স্কুলের খরচ দেওয়া যাবে, কিংবা ওষুধ কেনা যাবে। অর্থাৎ এই প্রকল্পের প্রভাব সরাসরি পরিবারের মাসিক বাজেটের উপর পড়তে পারে। আর এই প্রকল্পকে শুধু ফ্রি বলে দেখলে হবে না, দেখতে হবে সরকার দীর্ঘদিন ধরে এই খরচ বহন করতে পারছে কিনা। বিজয় সরকারের প্রথম বাজেটের অন্যতম বড় চ্যালেঞ্জ হলো একদিকে মানুষকে স্বস্তি দেওয়া, অন্যদিকে রাজ্যের অর্থ ব্যবস্থাকে নিয়ন্ত্রণে রাখা। সংবাদ মাধ্যমের বিশ্লেষণেও এই ভারসাম্যের বিষয়টা কিন্তু উঠে এসেছে। এবার আসি মহিলাদের জন্য বিয়ের সহায়তা প্রকল্প। যোগ্য পরিবারের কনেদের বিয়েতে 8 গ্রাম সোনার কয়েন এবং একটা সিল্ক শাড়ি দেওয়ার ঘোষণা করা হয়েছে। এই প্রকল্পের জন্য 812 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এটা আমাদের সমাজের বাস্তবতার সঙ্গে জড়িত একটা প্রকল্প। আজও বহু দরিদ্র পরিবারের কাছে মেয়ের বিয়ে মানে বিরাট আর্থিক চাপ। সেখানে সরকার যদি বিয়ের সময় কিছুটা সহায়তা করে, তাহলে পরিবারের উপর চাপ কমতে পারে। একজন মেয়ের বিয়ের সময় 8 গ্রাম সোনা দেওয়া নিঃসন্দেহে তাৎক্ষণিক সাহায্য, কিন্তু সেই মেয়েটার যদি ভালো শিক্ষা থাকে, দক্ষতা থাকে, চাকরি থাকে, নিজের আয় থাকে, তাহলে সেটাই দীর্ঘমেয়াদে আরো বড় ক্ষমতায়ন। এরপর আসি শিক্ষা এবং যুব সমাজের দিক। প্রথম বাজেটে বিনামূল্যে ল্যাপটপের জন্য 2000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য সাইকেল সহ বিভিন্ন সহায়তার কথাও বলা হয়েছে। এই প্রকল্পটা আমার মতে অন্য অনেক প্রকল্পের থেকে কিন্তু আলাদা। কারণটা কি বলুন তো? ল্যাপটপ যদি শুধু একটা বিনামূল্যের উপহার হয়, তাহলে তার প্রভাব সীমিত। কিন্তু সেই ল্যাপটপ যদি একজন ছাত্রকে অনলাইন কোর্স করতে সাহায্য করে, কোডিং শেখায়, চাকরির আবেদন করতে সাহায্য করে, ডিজিটাল ক্ষমতা বাড়ায়, তাহলে সেটা একটা সম্পদে পরিণত হয় কিন্তু। আর এখানেই বিজয় সরকারের এআই প্রশিক্ষণের পরিকল্পনাটা গুরুত্বপূর্ণ। আইআইটি মাদ্রাজের সঙ্গে অংশীদারিত্বে 5 লক্ষ যুবককে এআই এর প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে ঘোষণা করা হয়েছে। ভাবুন, আগামী 10 বছরে চাকরির বাজার কতটা বদলে যাবে। আজ যে কাজ মানুষ করছে তার একটা অংশ কাল এআই করবে। ফলে শুধু ডিগ্রি থাকলেই হবে না, নতুন প্রযুক্তি ব্যবহার করার দক্ষতাও তো থাকা দরকার। সুতরাং 5 লক্ষ তরুণকে যদি সত্যি মানসম্পন্ন এআই প্রশিক্ষণ দেওয়া যায়, তাহলে এই প্রকল্প ভবিষ্যতের কর্মসংস্থানের গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। এবার আসি স্বাস্থ্য এবং নিরাপত্তার দিকে। বিজয় সরকারের স্বাস্থ্য পরিষেবা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য নলম টিএন এই উদ্যোগের কথা বলা হয়েছে।
পাশাপাশি নারী নিরাপত্তার জন্য বিশেষ বাহিনী এবং মাদক বিরোধী টাস্ক ফোর্সের ব্যবস্থা করা হয়েছে। প্রথম দিকের সিদ্ধান্তে 65টা অ্যান্টি নার্কোটিক টাস্ক ফোর্স ইউনিটের কথা বলা হয়েছিল। এগুলো নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ, কারণ একটা সরকার শুধু রাস্তাঘাট বা ভর্তুকি দিয়ে কাজ করলেই হয় না। একজন মা যদি রাতে তার মেয়েকে নিয়ে নিরাপদে বাড়ি ফিরতে না পারেন, তাহলে উন্নয়ন অসম্পূর্ণ। একজন যুবক যদি মাদকের নেশায় ডুবে যায়, তাহলে শুধু চাকরির প্রকল্প দিয়ে সমাজকে এগিয়ে নেওয়া যাবে না। তাই নারী নিরাপত্তা এবং মাদক বিরোধী অভিযানকে আমি কল্যাণমূলক রাজনীতিরই অংশ হিসাবে মনে করি। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিজয় কি শুধুই ফ্রি দেওয়ার রাজনীতি করছেন? আমার মতে এখনই এমন সিদ্ধান্তে পৌঁছানো ঠিক হবে না, কারণ তার সরকারের কিছু প্রকল্প নিছক উপহার নয়। ল্যাপটপ, এআই প্রশিক্ষণ, স্বাস্থ্য পরিষেবা, নারী নিরাপত্তা এসব ঠিকভাবে বাস্তবায়ন করা গেলে মানুষের সক্ষমতা বাড়তে পারে। তাই বিজয় সরকারের সামনে আসল পরীক্ষা হলো মানুষকে আজ স্বস্তি দেয়া এবং আগামী দিনের জন্য শক্তিশালী করে তোলা। এই দুটো কাজ একসঙ্গে করতে পারা। আমরা যদি শুধু বলি বিজয় অনেক ফ্রি দিচ্ছেন, তাহলে বিশ্লেষণ অসম্পূর্ণ হয়ে যাবে। আবার যদি বলি বিজয় যা করছেন সবই অসাধারণ, সেটাও কিন্তু রাজনৈতিকভাবে নিরপেক্ষ বিশ্লেষণ হবে না। থালাপতি বিজয় সিনেমার পর্দায় মানুষের মন জয় করেছেন অভিনয় দিয়ে। এখন মুখ্যমন্ত্রী বিজয়ের সামনে অন্য পরীক্ষা। এবার তাকে মানুষের মন জয় করতে হবে কাজ দিয়ে, আর সেই কাজের বিচার হবে না শুধু মঞ্চের বক্তৃতায়, পোস্টারে কিংবা সোশ্যাল মিডিয়ায়। বিচার হবে তামিলনাড়ুর একটা সাধারণ পরিবারের রান্নাঘরে। মাসের শেষে বিদ্যুতের বিল কত এলো, একজন ছাত্রের হাতে সত্যিই পড়াশোনার সুযোগ এলো কিনা, একজন যুবক প্রশিক্ষণ নিয়ে সত্যিই চাকরি পেল কিনা, একজন মহিলা রাতে নিরাপদে বাড়ি ফিরতে পারলো কিনা, একজন দরিদ্র পরিবারের মেয়ের বিয়ের চাপ সামলাতে পারলো কিনা, আর একজন অসুস্থ মানুষ সময় মতন চিকিৎসা পেলেন কিনা। এই ছোট ছোট প্রশ্নগুলোর উত্তর সেটাই কিন্তু ঠিক করবে বিজয় সরকারের প্রথম বাজেট সত্যি জনকল্যাণের বাজেট ছিল নাকি শুধু জনপ্রিয়তার বাজেট। মানুষকে কিছুদিনের জন্য জানেন স্বস্তি দেওয়া যায়, এটা ভালো উদ্যোগ, কিন্তু এমন একটা সরকার তৈরি করা আরো ভালো, যে সরকার মানুষকে এমনভাবে শক্তিশালী করবে যাতে আগামী দিনে আর তার সাহায্যের প্রয়োজনই না হয়। বিজয় সরকারের সবচেয়ে বড় সাফল্য হবে তখনই যখন ফ্রি পাওয়ার মানুষ নয়, নিজের পায়ে দাঁড়ানো মানুষের সংখ্যা তামিলনাড়ুতে বাড়বে, এবং সেই পরীক্ষার ফল এখনই বলা সম্ভব নয়। কিন্তু পরীক্ষা তো শুরু হয়ে গিয়েছে। মানুষ নিজের ইচ্ছায় ফ্রি নিতে চায় না। আপনারা দেখেছেন বর্তমান সময় মানুষের শপিং মলে যাওয়া, বড় বড় হোটেলে যাওয়া, দুর্গাপুজোর সময় বড় হোটেলে খেতে যাওয়া পরিবারকে নিয়ে আগের তুলনায় অনেক বেশি বেড়েছে। কারণ অনেক মানুষ এখন কর্মক্ষম, অনেক বেশি অর্থ রোজগার করছে। তাই বলে সমস্ত ছোটোখাটো দোকান বন্ধ করে দিয়ে আমি সব শপিং মল করে দিলাম, সেরকমও কিন্তু নয়। কারণ এটার সাথে সাথে আমাদের বুঝতে হবে বহু মানুষ, আমাদের দেশের অর্ধেকেরও বেশি মানুষ এখনো দরিদ্র, এখনো মধ্যবিত্ত। তাদেরকে যতক্ষণ না তাদের উন্নতি হচ্ছে ততক্ষণ তাদের জন্য সরকারকেই দেখতে হবে। রাতারাতি আমি সবকিছু থেকে ভর্তুকি তুলে দিলাম, বেসরকারীকরণ করে দিলাম। বিজয় সরকার তামিলনাড়ুতে বিষয়টা উপলব্ধি করেছে এবং সেদিক দিয়ে দেখতে গেলে মানুষের মনের অনেক কাছাকাছিও তারা পৌঁছতে পেরেছে। ইতিমধ্যেই সে যে পদক্ষেপগুলো নিয়েছে তা নিয়ে সমালোচনাও কম হচ্ছে না। যেমন আপনারা অনেকেই হয়তো মনে করতে পারেন যে বিজয় সরকার আদৌ ক্ষমতায় আসতে পারবে কিনা, শপথ নিতে পারবে কিনা, তারা সরকার গঠন করতে পারবে কিনা, তা নিয়ে অনেক ধোঁয়াশা ছিল। কেন্দ্রীয় সরকার কখনোই চায়নি বিজয় সরকার গড়তে পারুক। অন্য লেফট রাজনৈতিক দলগুলো, কংগ্রেস তাকে সমর্থন দিয়েছিল। অবশেষে সকলের সমর্থন নিয়ে তাকে সরকার গড়তে হয়েছে, তাকে প্রমাণ করতে হয়েছে নিজেদের সংখ্যাগরিষ্ঠতার। অন্যদিকে বিজেপি চেষ্টা চালিয়ে যাচ্ছে যে যাতে সরকার করতে সে না পারে। এখনো কিন্তু বিজয়ের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকার, কিন্তু তারপরেও, এত কিছুর পরেও বিজয় সেখানে কাজ চালিয়ে যাচ্ছে নিজের মতো করে। সব থেকে বড় কথা হলো তামিলনাড়ুর যে প্রজেক্টগুলো নিয়েছে বিজয়, সেখানে কিন্তু সাধারণ মানুষ, বিশেষ করে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্তদের হাতে সরকারের অনেক অর্থ এসেছে এবং তার জন্য তারা রিলিফ পেয়েছে। কারণ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম, গ্যাসের দাম যেভাবে এখন বৃদ্ধি পেয়েছে, তার ফলে মানুষকে যতটা রিলিফ দেওয়া যায় সেটা কিন্তু সরকারের দেখা উচিত। সেই রিলিফ কিন্তু মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত পাচ্ছেন। তবুও এত কিছুর পরেও তার সমালোচনা আছে। অনেকেই বলছেন যে বিজয় সরকার যে কাজগুলো করছে ভবিষ্যতে তার এফেক্ট খারাপ হবে, কারণ এই ভর্তুকির এফেক্ট ভবিষ্যতে ভালো হবে না। মানুষকে ভর্তুকি দিয়ে বেশি দিন তার উন্নতি করা যায় না। কিন্তু তার সাথে সাথে রাতারাতি আপনি সব কিছু থেকে ভর্তুকি তুলে দিয়ে মানুষকে বিপদে ফেলে দেবেন, একটা বড় অংশের মধ্যবিত্ত মানুষকে নিম্ন মধ্যবিত্ত বা গরিব বানিয়ে দেবেন, সেটা করেও কিন্তু মানুষের উন্নতি করা যায় না।
এই দুটো দিকই ব্যালেন্স করে চলতে হবে। এবার বিজয় সরকার যে কাজগুলো করেছে, আসুন দেখি তার একটা বিশ্লেষণ করি। সত্যি কি এগুলো দিয়ে মানুষের উন্নতি হচ্ছে? এখন এর বিরুদ্ধে সমালোচনাগুলো কি, সেগুলো আমাদের দেখা দরকার। সাধারণ মানুষ কি পেলেন, সরকার কতটা খরচ করছে এবং আগামী দিনে এর ফল কি হবে, চলুন একে একে দেখি। প্রথমেই আসি 200 ইউনিট বিনামূল্যে বিদ্যুতের কথা। বিজয় সরকার প্রথম দিনই এই 200 ইউনিট বিনামূল্যে বিদ্যুতের সিদ্ধান্ত ঘোষণা করেছিল এবং সরকারের নীতি অনুযায়ী এটা মূলত 500 ইউনিট পর্যন্ত দ্বিমাসিক ব্যবহারের আওতাভুক্ত পরিবারগুলিকে লক্ষ্য করে। কিন্তু এর খারাপ দিকও আছে। বিদ্যুৎ তৈরি করতে টাকা লাগে, বিদ্যুৎ কিনতে টাকা লাগে, বিদ্যুৎ সরবরাহ করতে টাকা লাগে। তাহলে মানুষ বিল না দিলে সেই টাকা কে দেবে? শেষ পর্যন্ত সরকারকেই দিতে হবে। আর সরকারের টাকা মানে তো কোথাও না কোথাও মানুষেরই টাকা, কর, রাজস্ব বা অন্য সরকারি খাত থেকে। তাই প্রশ্নটা হওয়া উচিত, আজ 200 ইউনিট বিনামূল্যে পেলাম, কিন্তু 5 বছর পরে রাজ্যের বিদ্যুৎ সংস্থার আর্থিক অবস্থা কি হবে? আর একটা সমস্যা হতে পারে, যদি বিদ্যুৎ বিনামূল্যে হয় তাহলে মানুষ প্রয়োজনের চেয়ে বেশি বিদ্যুৎ ব্যবহার করার দিকেও কিন্তু উৎসাহী হতে পারে। তাই এই প্রকল্প ভালো, কিন্তু এর সঙ্গে বিদ্যুৎ সাশ্রয় এবং সৌরশক্তির মতন দীর্ঘমেয়াদী পরিকল্পনাও দরকার। এবার আসি সবচেয়ে আলোচিত প্রকল্প। যোগ্য দরিদ্র পরিবারের কনেদের বিয়েতে 8 গ্রাম সোনার কয়েন এবং সিল্ক শাড়ি দেওয়ার জন্য 812 কোটি বরাদ্দ করা হয়েছে। এটার ভালো দিক আগেই বলেছি, কিন্তু এখানেও একটা বড় প্রশ্ন রয়েছে। একজন মেয়ের ভবিষ্যৎ কি 8 গ্রাম সোনায় তৈরি করা যাবে? না। একজন মেয়ের ভবিষ্যৎ তৈরি হবে তার শিক্ষা, চাকরি, আয় এবং নিজের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দিয়ে। তাই সরকার যদি সোনা দেয় সেটা ভালো, কিন্তু তার সঙ্গে মেয়েদের দক্ষতা, কর্মসংস্থান, ব্যবসা এবং উচ্চশিক্ষার সুযোগ আরো বেশি বাড়াতে হবে। আরেকটা প্রশ্ন, সরকার কেন বিয়ের সময় সোনা দেবে কিন্তু সেই মেয়েটাকে এমন একটা চাকরির সুযোগ দেবে না যাতে সে নিজেই কয়েক বছরে 80 গ্রাম সোনা কিনতে পারে? সোনা একদিনের সাহায্য, কর্মসংস্থান সারা জীবনের শক্তি। এই পার্থক্যটা মনে রাখতে হবে। তৃতীয়, সরকারি হাসপাতালে জন্মানো শিশুকে সোনার আংটি, এটাও খুব আবেগের প্রকল্প। সরকারি হাসপাতালে সন্তান জন্মালো আর সেই নবজাতককে সোনার আংটি দেওয়া হবে, শুনতে খুব ভালো লাগে। একটা দরিদ্র পরিবারের কাছে সন্তানের জন্মের সময় সরকারের পক্ষ থেকে এমন উপহার সামাজিক মর্যাদার একটা অনুভূতি তৈরি করতে পারে। কিন্তু সমালোচনার জায়গাটাও আছে। একটা নবজাতকের সবচেয়ে বেশি প্রয়োজন কি? সোনা নয়, প্রয়োজন ভালো চিকিৎসা, মায়ের পুষ্টি, শিশুর টিকা, পরিষ্কার হাসপাতাল, প্রয়োজন এনআইসিইউ এবং জন্মের পর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা। তাই সরকার যদি সোনার আংটির বদলে সেই টাকা নবজাতকের স্বাস্থ্য পরিষেবায় আরও বেশি বিনিয়োগ করে, তাহলে দীর্ঘমেয়াদী উপকার আরও বেশি হতে পারে। অবশ্য দুটো একসঙ্গে করা সম্ভব হলে আরও ভালো হতো। শিশুর হাতে থাকুক সোনা, কিন্তু শিশুর ভবিষ্যৎও যেন সুরক্ষিত থাকে। এবার আসি বিনামূল্যে ল্যাপটপের কথায়। প্রথম বাজেটে বিনামূল্যে ল্যাপটপের জন্য 2000 কোটি টাকা বরাদ্দ হয়েছে। শিক্ষা খাতে মোট বরাদ্দ হয়েছে 44,527 কোটি। ল্যাপটপ একটা উপহার নয়, সঠিকভাবে ব্যবহার করলে এটা একটা শিক্ষার যন্ত্র। ছাত্রদের কি কি সুবিধা হবে সেটা আগেই বলেছি, কিন্তু এখানেও সমস্যা রয়েছে। ল্যাপটপ দিয়ে কি হবে যদি ইন্টারনেট না থাকে, বিদ্যুৎ না থাকে, ভালো শিক্ষক না থাকে, ছাত্র ব্যবহার করতে না জানে, অথবা ল্যাপটপ নিয়ে গিয়ে সেটা বিক্রি করে দেয় যদি? তাই শুধু ল্যাপটপ বিতরণ করলে হবে না, ল্যাপটপ প্লাস ইন্টারনেট প্লাস প্রশিক্ষণ প্লাস ভালো শিক্ষা, এই চারটে একসঙ্গে দরকার। তাহলেই এই প্রকল্প সত্যিকারে সফল হবে। সাইকেলের প্রকল্পটাও সাধারণ মানুষের জন্য খুব বাস্তব একটা সাহায্য। একজন ছাত্রকে প্রতিদিন হয়তো কয়েক কিলোমিটার হেঁটে স্কুল যেতে হয়। সাইকেল থাকলে সময় বাঁচবে, যাতায়াতের খরচ কমবে, স্কুলে যাওয়ার সুযোগ বাড়বে। বিশেষ করে গ্রামীণ এলাকায় এর গুরুত্ব অনেক। কিন্তু সমস্যা হলো, সাইকেল দেওয়ার পর তার রক্ষণাবেক্ষণ কে করবে? চাকা পাংচার হলে, ব্রেক নষ্ট হলে, সাইকেল চুরি হয়ে গেলে। তাই শুধু সাইকেল বিতরণ নয়, ছাত্রদের নিরাপদ সাইকেল চালানোর জন্য প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণের ব্যবস্থাও কিন্তু দরকার। বাজেটে সাইকেলের সঙ্গে হেলমেট এবং বোতল হোল্ডারের কথাও এসেছে, এটা ইতিবাচক দিক। এরপর ভবিষ্যতের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে এআই। আজকের পৃথিবী বদলে যাচ্ছে, আগামী দিনের চাকরির বাজারে এআই জানা মানুষ এগিয়ে থাকবে। তাই তরুণদের এআই প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর ভালো দিক হলো, একজন সাধারণ পরিবারের ছেলে এবং মেয়ে হয়তো নিজের টাকায় এআই কোর্স করতে পারতো না। সরকার সেই সুযোগ দিলে তার সামনে নতুন চাকরির দরজা খুলতে পারে। কিন্তু এখানেও প্রশ্ন আছে, 5 লক্ষ মানুষকে প্রশিক্ষণ দিলেই কি 5 লক্ষ চাকরি হবে? অবশ্যই নয়। শুধু সার্টিফিকেট দিয়ে লাভ নেই। প্রশিক্ষণ শেষ করার পরে কতজন চাকরি পেল, কতজন ব্যবসা শুরু করলো, কতজন এআই ব্যবহার করে আয় করতে পারলো, এই ফলাফল দেখতে হবে। নইলে এটা আবার একটা
সার্টিফিকেট বিতরণ প্রকল্প হয়ে থেকে যাবে। এরপর যে পয়েন্টটা বলবো সেটা কিন্তু স্বাস্থ্যক্ষেত্রে, এবং সেটা ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট, আমাদের রাজ্যের ক্ষেত্রেও একইভাবে প্রযোজ্য। কারণ আমরা মনে করি যে কোনো সমস্যার সবচেয়ে আগে যদি কোনো একটা পয়েন্টকে বসিয়ে দেওয়া হয় সেটা হলো আমাদের স্বাস্থ্য পরিষেবা। আমাদের পরিবারে যখন এমার্জেন্সি নেমে আসে তখন আমরা ভাবি যে কোন হাসপাতালে ভর্তি করব আমাদের প্রিয়জনদের, সেখানে অর্থ একটা বড় বিষয় হয়ে দাঁড়ায়। তাই স্বাস্থ্যক্ষেত্রে সরকার কি সুবিধে আমাদের দিচ্ছে, দিস ইজ ভেরি মাচ ইম্পর্ট্যান্ট। সরকারের নলম টিয়েন এই উদ্যোগ মানুষের কাছে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়েছে। এটা কিন্তু আমাদের রাজ্যে নয়, মাথায় রাখবেন, এটা তামিলনাড়ুর কথা বলছি। এর ভালো দিক খুব পরিষ্কার। গ্রামের মানুষকে যদি সব সময় বড় শহরে ছুটতে না হয় তাহলে সময় এবং টাকা দুটোই বাঁচবে। আগে রোগ ধরা পড়লে চিকিৎসা সহজ হয়, সাধারণ মানুষ যদি সহজে স্বাস্থ্য পরিষেবা পায় তাহলে ছোট সমস্যা বড় রোগে পরিণত হওয়ার সম্ভাবনাও কমতে পারে। কিন্তু এখানেও বাস্তব সমস্যা রয়েছে। শুধু একটা পোর্টাল বানালেই স্বাস্থ্য পরিষেবা মানুষের দরজায় পৌঁছে যাবে না। দরকার ডাক্তার, নার্স, ওষুধ, পরীক্ষা ব্যবস্থা, অ্যাম্বুলেন্স এবং সরকারি হাসপাতালের পরিকাঠামো। অর্থাৎ ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা ভালো, কিন্তু তার পেছনে বাস্তব স্বাস্থ্য ব্যবস্থা আরও ভালো হওয়া দরকার। এক্ষেত্রে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে 25 লক্ষ টাকা স্বাস্থ্য বীমা প্রত্যেক পরিবারে দেওয়া হবে, এবং সেটা কিন্তু শুধুমাত্র দরিদ্র শ্রেণী নয়, সকল মানুষ রাজ্যের তারা এটা পাবেন। এবার নারী নিরাপত্তা বাহিনী, এটা অবশ্যই ইতিবাচক উদ্যোগ। কারণ একজন মহিলা যদি থানায় অভিযোগ করতে ভয় পান তাহলে আইন থাকা সত্ত্বেও তার নিরাপত্তা নিশ্চিত হবে না। কিন্তু এখানেও একটা কথা, নতুন বাহিনী তৈরি করলেই নারী নিরাপত্তা নিশ্চিত হয় না। প্রয়োজন দ্রুত এফআইআর, দ্রুত তদন্ত, দ্রুত বিচার, রাস্তায় আলো, নিরাপদ গণপরিবহন, সিসিটিভি এবং অপরাধীদের বিরুদ্ধে নিশ্চিত শাস্তি। অর্থাৎ বাহিনী দরকার, কিন্তু তার সঙ্গে বিচার ব্যবস্থার গতি বাড়ানো দরকার। সবশেষে অ্যান্টি ড্রাগ টাস্ক ফোর্স, মাদকের বিরুদ্ধে বিশেষ টাস্ক ফোর্স গঠনও গুরুত্বপূর্ণ। কারণ মাদক শুধু একজন ব্যক্তিকেই নষ্ট করে না, একটা পরিবারকেও নষ্ট করে, একজন তরুণের ভবিষ্যৎ নষ্ট করে, কখনো একটা গোটা এলাকাকে অপরাধ প্রবণ করে তোলে। কিন্তু এখানেও একটা বড় কথা আছে, মাদক বিরোধী লড়াই শুধু পুলিশ দিয়ে জেতা যাবে না, পুলিশকে ধরতে হবে পাচারকারী। কিন্তু একই সঙ্গে চিকিৎসা ও রিহ্যাবিলিটেশনের ব্যবস্থাও করতে হবে আসক্তদের জন্য। কারণ একজন মাদকাসক্তকে শুধু অপরাধী হিসেবে দেখলে সমস্যাটা একটা অংশই দেখা হয়, তাকে সুস্থ করে সমাজে ফিরিয়ে আনাটাও সরকারের দায়িত্ব। তাহলে বিজয় সরকারের প্রকল্পগুলোর সবচেয়ে বড় ভালো দিক কি? আমার চোখে সবচেয়ে বড় ভালো দিক হলো সরকার সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের সমস্যাগুলোকে লক্ষ্য করেছে। বিদ্যুৎ, বিয়ে, শিক্ষা, ল্যাপটপ, সাইকেল, স্বাস্থ্য, নারী নিরাপত্তা, মাদক, যুবকদের যুব প্রশিক্ষণ, এগুলো মানুষের জীবনের সঙ্গে সরাসরি সম্পর্কিত। কিন্তু সবচেয়ে বড় দুর্বলতাও একই জায়গায়, প্রকল্প অনেক, খরচও অনেক। রাজ্যের অর্থনীতি যদি সেই খরচ সামলাতে না পারে তাহলে 5 বছর পরে সমস্যা তৈরি হতে পারে। সরকারের নিজের ঘোষণাতেই আগের প্রশাসন থেকে প্রায় 10 লক্ষ কোটি টাকার ঋণের কথা বলা হয়েছে, এবং আর্থিক অবস্থার উপর হোয়াইট পেপার প্রকাশের কথাও বলা হয়েছিল। তাই প্রশ্নটা হওয়া উচিত, এই প্রকল্পগুলো মানুষকে সাহায্য করছে কি না, কিন্তু একই সঙ্গে এই সাহায্য কতদিন টেকসই থাকবে সেটাই কিন্তু আসল পরীক্ষা। বন্ধুরা, জনকল্যাণ মানে শুধু বিনামূল্যে জিনিস দেয়া নয়, জনকল্যাণ মানে মানুষকে এমনভাবে শক্তিশালী করে তোলা যাতে আগামী দিনে সে নিজের পায়ে দাঁড়াতে পারে। 200 ইউনিট বিদ্যুৎ মানুষকে আজ স্বস্তি দেবে ঠিক কথা, সোনা মেয়ের বিয়ের খরচ কমাবে, ল্যাপটপ ছাত্রছাত্রীদের প্রযুক্তি দেবে, সাইকেল স্কুল পৌঁছতে সাহায্য করবে, এআই প্রশিক্ষণ ভবিষ্যতের চাকরির দরজা খুলতে পারে, স্বাস্থ্য প্রকল্প চিকিৎসা সহজ করতে পারে, নারী নিরাপত্তা মানুষের ভয় কমাতে পারে, মাদক বিরোধী অভিযান তরুণদের ভবিষ্যৎ রক্ষা করতে পারে। কিন্তু প্রতিটা প্রকল্পের শেষ প্রশ্ন একটাই, আজ মানুষ কি পেল? আর 5 বছর পরে মানুষের কতটা তাতে লাভ হলো এবং কতটা শক্তিশালী হলো সমাজ? এই দ্বিতীয় প্রশ্নের উত্তরই ঠিক করবে থলপতি বিজয়ের সরকার সত্যি পরিবর্তনের সরকার হলো, নাকি শুধু জনপ্রিয় গিমিক ওই প্রকল্পের বড় বড় কথা বলে সরকার হয়ে রইল। যাই হোক, এই ভিডিও এখানে শেষ করছি। থলপতি বিজয়ের এই সরকার নিয়ে আপনারা কি মনে করেন? রাজ্যের সঙ্গে তুল্যমূল্য বিচার করলে আপনারা কি বলবেন তা নিয়ে আপনাদের কমেন্ট সেকশনে কিন্তু মতামত জানার জন্য আমি অপেক্ষায় বসে রয়েছি। আরেকটা কথা, এই চ্যানেল সবসময় আপনার সাথে রয়েছে এমন কিছু মানসিকতাকে সাথে নিয়ে, যেখানে কোনো দলদাসত্বের বিষয় নেই। আমরা কথা বলি মানুষের জন্য, মানুষের হয়ে,
মানুষের মনের কথা তুলে ধরাই আই এম বোসের একমাত্র কাজ। কারণ এই চ্যানেল শুরু হয়েছিল নেতাজির আদর্শ নিয়ে, সেই আদর্শ নিয়ে আগামী দিনে আমরা চলবো। ভালো লাগলে প্লিজ আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে আবার একটা বিষয়, আমাদের যদি মনে করেন আমাদের যে কোনো ভিডিও আপলোড করলে আপনার কাছে চলে যাবে, তাহলে ডেসক্রিপশনে চলে যান, আমাদের যে চ্যানেল রয়েছে হোয়াটসঅ্যাপে সেটা যোগ দিয়ে দিন, সেখানে ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন। তাহলে দেখা হচ্ছে আপাতত আগামী ভিডিওতে। এখানে শেষ করছি। জয় হিন্দ।